কে এক্সপ্লিসিটলি উচ্চারণ করি, কারণ হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এক জিনিস না। এই ব্যাপারটা কি তোমরা এইচএসসি তে দেখেছো? মানে আমার সময় এইচএসসি তে এই ব্যাপারটা ছিল, কিন্তু এক্সপ্লেইন করা ছিল না, কিন্তু ছিল যে তিনটা ইকুইলিব্রিয়াম থাকতে হয়, এই মেকানিক্যাল, তারপর রাসায়নিক, তারপর থার্মাল, তাহলে ওইটাকে আমরা তাপগতীয় সাম্যাবস্থা বলি। এরকম তাপীয় সাম্যাবস্থা আর তাপগতীয় সাম্যাবস্থা, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে, এটা কি দেখছিলেন নাকি কখনো? ঠিক আছে, ধরলাম দেখো না আর কি। তো আমরা এই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম থেকে ডিফাইন করব, এবং কিছু পার্শিয়াল ডেরিভেটিভের নোটেশন সেট করব, যেটা আমরা ইউজ করবো আর কি। আমাদের কোর্স আমরা ওইভাবে আগাবো। আর হচ্ছে তোমার শেষে যে দুইটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি এক্সপ্লেইন করব, যেটা হচ্ছে যে আমাদের ফার্দার কোর্সে অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আর কি। দুইটা কোয়ান্টিটি, অনেক ক্যালকুলেশন থাকবে এগুলোর উপর। So, আজকে ক্লাসের আউটলাইন বেসিক্যালি এইটাই। সো একদম শুরুর যে পয়েন্ট সেটা হচ্ছে যে থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আমাদের থার্মোডিনামিক কোঅর্ডিনেটস বলে একটা জিনিস জানতে হবে আর কি। তো তার আগে থার্মোডিনামিক ভ্যারিয়েবল জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। থার্মোডিনামিক ভ্যারিয়েবল, দেখি বলো তো কিছু থার্মোডিনামিক ভ্যারিয়েবলের নাম। বলো, একটা দুইটা বলো না, মানে এতদিনে তো বুঝার কথা যে থার্মোডিনামিক, শুরুতেই আমরা কি বলেছিলাম? থার্মোডিনামিক্স বেসিক্যালি কোন ধরনের পার্সপেক্টিভ থেকে সিস্টেমটাকে আমরা স্টাডি করি থার্মোডিনামিক্সে? ম্যাক্রোস্কোপিক নাকি মাইক্রোস্কোপিক? যেমন প্রেসার একটা থার্মোডিনামিক ভ্যারিয়েবল, ঠিক আছে? কারণ হচ্ছে থার্মোডিনামিক ভ্যারিয়েবল হচ্ছে সেই সকল ভ্যারিয়েবল যেগুলো হচ্ছে একটা সিস্টেমকে ম্যাক্রোস্কোপিক্যালি ডিসক্রাইব করতে। যেমন ধরো একটা সিস্টেম আমি দেখলাম, এটাকে আমাকে ডিসক্রাইব করতে হবে কারো কাছে, এবং আমি এটাকে ম্যাক্রোস্কোপিক্যালি ডিসক্রাইব করতে চাই। তার জন্য যে ভ্যারিয়েবল গুলো ইউজ করব সেগুলোই থার্মোডিনামিক ভ্যারিয়েবল হবে। কিন্তু এখানে দুইটা কন্ডিশনের মতো আছে। সো ওই ভ্যারিয়েবল গুলোকে আমরা থার্মোডিনামিক ভ্যারিয়েবল তখনই বলবো যদি হচ্ছে ওই ভ্যারিয়েবল গুলো ওই সিস্টেমকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করার জন্য নেসেসারি হয়। তার মানে হচ্ছে ওই ভ্যারিয়েবল গুলো ছাড়া ওই সিস্টেমটাকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করা যাবে না। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এগুলো হচ্ছে নেসেসারি ভ্যারিয়েবল, নেসেসারি কোঅর্ডিনেটস হইতে হবে ওই সিস্টেমকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করার জন্য। সেকেন্ড আরেকটা জিনিস যেটা স্যাটিসফাই করতে হবে একটা ভ্যারিয়েবলকে থার্মোডিনামিক ভ্যারিয়েবল কিনা সেটা বলার জন্য, যে এটা ওই সিস্টেমকে এক্সপ্রেস করার জন্য ম্যাক্রোস্কোপিক্যালি যতগুলো সাফিসিয়েন্ট ভ্যারিয়েবল লাগে তাদের মধ্যে একটা কিনা। তার মানে নেসেসিটি এবং সাফিসিয়েন্ট কিনা, সেখান থেকে আমরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল ব্যাপারটাকে ডিসক্রাইব করবো আর কি। তো তার মানে হচ্ছে একটা সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য যে ভ্যারিয়েবল গুলো নেসেসারি এবং সাফিসিয়েন্ট এনাফ, একটা সিস্টেমকে ম্যাক্রোস্কোপিক্যালি ডিসক্রাইব করার জন্য যে ভ্যারিয়েবল গুলো নেসেসারি এবং সাফিসিয়েন্ট এনাফ, ওই ভ্যারিয়েবল গুলোকে আমরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলি। So, যেমন ধরো আইডিয়াল গ্যাস, ধরো একটা সিস্টেমকে, মানে আইডিয়াল গ্যাসের একটা সিস্টেম আমি রেখে দিলাম আইসোলেটেড অবস্থায়, তাহলে ওকে এক্সপ্রেস করার জন্য ম্যাক্রোস্কোপিক্যালি বেসিক্যালি কি কি বলতে হবে? এই সিস্টেমের, বলো, প্রেসার এত, ভলিউম এত, টেম্পারেচার এত, এই তিনটা একদম নেসেসারি ভ্যারিয়েবল। এই তিনটা ছাড়া কমপ্লিটলি ওই সিস্টেমটাকে ডেসক্রাইব করা যাবে না। কিন্তু আরো অনেক ভ্যারিয়েবলস থাকতে পারে, যেমন হচ্ছে যে এই সিস্টেমে নাম্বার অফ অ্যাটমস এতগুলো, বা নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস এন,
এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ই, আর অনেক ভ্যারিয়েবলস থাকতে পারে, কিন্তু প্রেসার, ভলিউম, টেম্পারেচার নেসেসারি এবং সাফিসিয়েন্ট ভ্যারিয়েবল ওই সিস্টেমটাকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করার জন্য। এই কারণে ওই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস হিসেবে আমরা কনসিডার করি হচ্ছে পিভিটি, এগুলোকে, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। ক্লিয়ার? সো বেসিক্যালি সাফিসিয়েন্ট এটা শুরুতে চেক করা যায়, এবং ওই সাফিসিয়েন্ট গুলোর মধ্যে কোনগুলো নেসেসারি সেটা যদি আমি বাছাই করে ফেলতে পারি, তাহলে ওই সিস্টেমে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস কারা হবে সেটা আমি বলে দিতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমাদের আরো অনেক ধরনের সিস্টেম থাকবে, যেমন হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট লকে একটা ম্যাগনেটিক সিস্টেমের জন্য কিন্তু আমরা আলটিমেটলি লিখবো আর কি এক সময়, যে ঠিক আছে। হ্যাঁ, যেমন ধরো একটা ইন্টারেস্টিং কেস হইতে পারে, আচ্ছা মানে ওই জিনিসটা পরের হিসাব। দেখো, আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসে যখন যাব, ওই কোঅর্ডিনেট গুলোর মধ্যে একটাকে বাকি দুইটা রেসপেক্টে লেখা যাবে, তখন হচ্ছে ইকুয়েশন অফ স্টেটের কনসেপ্টটা আসবে। কিন্তু থার্মোডাইনামিক ভ্যারিয়েবল এটার অর্থ হচ্ছে যে ওই সিস্টেমকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য কি কি কোয়ান্টিটি বা কি কি কোঅর্ডিনেট আমার লাগে, এটা এটা চিন্তা করে না যে এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে কিনা। একটা সিস্টেমকে কমপ্লিটলি ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করতে হইলে পিভিটি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, এই তিনটা ভ্যারিয়েবল নেসেসারি। এখন এরা একজন আরেকজনের উপর ডিপেন্ড করতে পারে, একজনকে আরেকটার মাধ্যমে বের করে আনতে পারে, কিন্তু আমি যখন ডেসক্রাইব করব সিস্টেমটাকে, তখন এই তিনটে ইনফরমেশন আমাকে দিয়ে দিতে হবে। যে এদের মধ্যে যখন আমি রিলেশন বের করতে যাব, তখন আমি ইকুয়েশন অফ স্টেটের কনসেপ্ট আনবো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এত মেসেজ না লিখে মানে মুখে বলো, মানে মেসেজ পড়তে তো একটা সময় চলে যাচ্ছে আর কি, মানে মুখে বলো। জি স্যার। ওকে। সো এটা গেল থার্মোডাইনামিক ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল, তো হচ্ছে আইডিয়াল গ্যাসের এটা। আরো অনেক এক্সাম্পলস আছে, যেমন ধরো একটা প্যারাম্যাগনেটিক রড আছে আমার কাছে। ম্যাগনেটের টাইপ গুলো তো জানো, ফেরোম্যাগনেট, ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট। ঠিক আছে, ধরো একটা প্যারাম্যাগনেটিক, দেখি বলো তো প্যারাম্যাগনেট কারা? না না, মানে ওইটা তো এক্সাম্পল, এরা হচ্ছে কারা বলতে কি প্রপার্টি থাকলে ওগুলোকে আমরা প্যারাম্যাগনেট বলবো? যদি স্লাইটলি ম্যাগনেটিক প্রপার্টিজ থাকে তাহলে আমি তাদেরকে প্যারাম্যাগনেট বলবো। হ্যাঁ, মানে হচ্ছে তুমি যখন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা, ওখানে একটা নেট ম্যাগনেটাইজেশন তৈরি হবে, ডোমেন গুলো একটা জায়গায় আস্তে আস্তে অ্যালাইন হবে, কিন্তু খুবই লো। এটা হচ্ছে ওই সাসেপ্টিবিলিটি, এখনো পড়ো নাই মনে হয় তোমরা, এই কারণে বলতে পারছো সাসেপ্টিবিলিটি রেসপেক্টে বলা যায় আর কি, যে ফেরোম্যাগনেটের ক্ষেত্রে এটা অনেক বেশি, প্যারাম্যাগনেটে অনেক কম, ডায়াম্যাগনেটে নেগেটিভ, পারফেক্ট ডায়াম্যাগনেটে -1। ঠিক আছে, তুমি যেদিকে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ তার অপোজিট ডিরেকশনে তৈরি হচ্ছে ওর নেট ম্যাগনেটাইজেশন, অপোজ করতেছে। ঠিক আছে, এইভাবে ইয়ে হয়। সো ক্লিয়ার? তো ধরো হচ্ছে আমার কাছে এরকম একটা রড আছে যেটা একটা প্যারাম্যাগনেট, এটা হচ্ছে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস হয়, মানে হচ্ছে নেসেসারি ওই সিস্টেমটাকে এক্সপ্লেইন করার জন্য বা ডিসক্রাইব করার জন্য, এবং সাফিসিয়েন্ট। এরকম ভ্যারিয়েবল গুলো হচ্ছে হচ্ছে যেই ম্যাগনেটিক ফিল্ডে রেখেছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা, ফিল্ড স্ট্রেংথ না, ফিল্ডটা, এইচ। ঠিক আছে, এটা একটা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল, নেসেসারি, মানে ওই সিস্টেমটাকে ডিসক্রাইব করতে হইলে কত ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি এটা আমার দরকার। তারপর হচ্ছে যে আমি যখন প্যারাম্যাগনেটটাকে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম, কি পরিমাণ ম্যাগনেটাইজেশন হচ্ছে, তার মানে ইনডিরেক্টলি সাসেপ্টিবিলিটির যে ইনফরমেশন, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই দিয়ে এক্সপ্রেস করে। দেখছো এখন পর্যন্ত এটাকে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি?
না স্যার, আমাদের এটা হয় নাই এখনো পড়ানো। এখনো শুনি না। কারণ ওইটা কেমন প্যারাম্যাগনেট এটা কিন্তু আমার জানা থাকতে হবে, না হলে ওর বিহেভিয়ার কেমন হবে ওগুলো আমি বলতে পারবো না আর কি। সো এই ম্যাগনেটিক মানে টোটাল ম্যাগনেটাইজেশন এটা হচ্ছে যে আরেকটা ভ্যারিয়েবল। তারপর আরেকটা জিনিস লাগে, দেখি বলো তো, কেস করো তো কি হতে পারে। প্যারাম্যাগনেট যেখানে অনেক কিছু থাকে, যে একসময় ম্যাগনেটাইজেশন নাই হয়ে যেতে পারে, অনেক ব্যাপার স্যাপার। দেখি কেউ বলতে পারবেন নাকি যে থার্ড জিনিসটা কোন ভ্যারিয়েবল হইতে হবে ওই সিস্টেমটাকে এক্সপ্লেইন করতে হলে? বাউন্ডারি না, মানে বাউন্ডারি তো জিনিসগুলো ডাইমেনশন আর কি, বাউন্ডারি না। টেম্পারেচার। বাউন্ডারি একটা কন্ডিশন, রাইট, টেম্পারেচার। কারণ প্যারাম্যাগনেটের ক্ষেত্রে কোন টেম্পারেচারে সিস্টেমটা আছে এখন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক না? জি স্যার। বুঝি নেই কি বলছো। যেটাই হোক, মানে আলটিমেটলি বিভিন্ন ধরনের ট্রানজিশন ঘটতে পারে। হ্যাঁ, ফেজ ট্রানজিশন যেগুলো আমরা দেখবো আলটিমেটলি, যে ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ইফেক্টটা নাই হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু হতে পারে টেম্পারেচারের রেসপেক্টে। ঠিক আছে, এক ফেজ থেকে আরেক ফেজে যেতে পারে। তার মানে কত টেম্পারেচারে আমি সিস্টেমটাকে রাখছি সেখানে ওইটা কেমন প্যারাম্যাগনেট হবে এটা নির্ভর করবে। তার মানে ওই সিস্টেমের টেম্পারেচার কত, এটার প্যারাম্যাগনেটিক ইফেক্টটা জানার জন্য ওই ইনফরমেশন আমার দরকার। ঠিক আছে, তো এরকম একটা সিস্টেমের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটাইজেশন, বেসিক্যালি ওই সাসেপ্টিবিলিটি আর টেম্পারেচার হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ভ্যারিয়েবলস সিস্টেমটাকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করার জন্য। আচ্ছা, এই টোটাল ম্যাগনেটাইজেশন জিনিসটা হচ্ছে, এখন পর্যন্ত তোমরা ডাইপোল পড়েছো, ইলেকট্রিক ডাইপোল পড়েছো? ইয়েস স্যার, পড়ছি। ওকে, দেখি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলতে কি বুঝায় বলো। ধরো হচ্ছে আমার কাছে একটা ক্যাপাসিটর আছে আর কি। সেম। বলো। স্যার, গুলাই ফেলছি আসলে। একদম সবাই একসাথে গুলাই ফেলছো? ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টকে যখন তুমি ভলিউমের সাথে গুণ দাও তখন বেসিক্যালি পোলারাইজেশন ভেক্টর বলে একটা জিনিস পাওয়া যায়। পড়ছো না এটা? না স্যার। আচ্ছা, আমাকে দেখে এটা বলো, একটা ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ডাইপোল মোমেন্টের ডিরেকশন সেম হয় নাকি অপোজিট হয়? অপোজিট দিকে স্যার। হ্যাঁ, এবার তাহলে ডাইপোল মোমেন্টকে ডিফাইন করো তো দেখি। ডাইপোল মোমেন্ট কি একটা ভেক্টর? জি স্যার। ওকে, আচ্ছা আমি এখানে সময় ব্যয় করবো না। ধরো হচ্ছে, ধরো আমার কাছে দুইটা ক্যাপাসিটর আছে আর কি, প্যারালাল প্লেট, এবং এদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব দিয়েছে। এই জিনিসটা এখন পর্যন্ত দেখছো যে প্যারালাল প্লেটের মাঝখানে যদি আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম বসাই কি ঘটবে? অ্যাম্পিয়ার্স ল এর কারেকশন বা এরকম কিছু? এগুলো এখনো দেখ, দেখো। আচ্ছা, ওখানে বেসিক্যালি এই সিনারিও থেকে হচ্ছে যে অ্যাম্পিয়ার্স ল এর কারেকশনটা রাইজ করে কন্টিনিউটি ইকুয়েশন যখন স্যাটিসফাই করতে হয়। সো আচ্ছা, তার মানে এই জিনিসটা চিনো, ধরো হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে আমরা একটা ডাইইলেকট্রিক স্ল্যাব বসাই দিছি,
মানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম ইন্ট্রোডিউস করে দিছে। তাহলে এই সিস্টেমটাকে কমপ্লিটলি ডিসক্রাইব করার জন্য ওই ম্যাগনেটিক ফিল্ডের মতো তিনটা জিনিস লাগে। ফার্স্ট অফ অল, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এই যে তুমি যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে, সেইটার ইনফরমেশন আমার কাছে লাগে। তার মানে ইলেকট্রিক ফিল্ড একটা থার্মোডাইনামিক ভ্যারিয়েবল এই সিস্টেমের জন্য। এরপর হচ্ছে টোটাল পোলারাইজেশন। তার মানে হচ্ছে এই যে ডাইপোল মোমেন্ট আছে, তার সাথে যদি আমি ভলিউম গুণ করি এবং সাম করি, তাহলে হচ্ছে এই টোটাল পোলারাইজেশনটা পেয়ে যায় আর কি। এখানে যে ডাইপোল ক্রিয়েট হয় এগুলো দেখছো, মাইনাস প্লাস। এরকম ওইতে দেখছো এখন পর্যন্ত, নাকি অন্যভাবে দেখতেছো? আচ্ছা ঠিক আছে, মানে এখানে হচ্ছে ডাইপোল ক্রিয়েট হয়, ওগুলোর কারণে যে নেট ডাইপোল মোমেন্ট তৈরি হয়, তার সাথে যখন তুমি ভলিউম গুণ করে দাও, তাহলে পোলারাইজেশন ভেক্টর বলে একটা জিনিস থাকে, ক্যাপিটাল পি, এটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, মানে এই সামটা যখন নাই, এটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। তুমি যখন এটাকে সাম করো, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে টোটাল পোলারাইজেশন। লাগবে। তারপর টেম্পারেচার। আচ্ছা, মানে মেইন পয়েন্টটা তো বুঝছো যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলের, যে যেমন ধরো আইডিয়াল গ্যাসের কেসটা যদি আমরা ধরি আর কি, যে ওখানে এক্সপ্রেস করার জন্য প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার নেসেসারি এবং সাফিসিয়েন্ট, ঠিক আছে। ঘরে কেউ না ওকে আমরা পুকুরে বাচ্চাটা নিয়ে আসলে ভ্যারিয়েবল বলি। কতক্ষণ দাঁড়াবো? রায়হান, তুমি মিউট করো। ওকে, সো থার্মোডাইনামিক ভ্যারিয়েবল আমরা ডিফাইন করলাম। আইসোলেটেড সিস্টেম বলতে কি বুঝাই বলো তো? একটা সিস্টেমকে আমরা কখন আইসোলেটেড সিস্টেম বলি? এনার্জি আর মাস কোনোটাই এক্সচেঞ্জ হবে না, ট্রান্সফার হবে না। হ্যাঁ, হ্যাঁ, so তাহলে আমি যদি আমার সিস্টেমটাকে সিস্টেম বলি, আর বাকি যা কিছু আছে চারপাশে ওইটাকে সারাউন্ডিংস বলি, তাহলে এই দুইটা টার্মের রেসপেক্টে আইসোলেটেড সিস্টেম কি হবে আসলে? এই যে তোমরা যেটা বললা, সেটাকে রিফ্রেশ কিভাবে করবা? যদি আমি বলি এটা আমার সিস্টেম, আর বাকি যা কিছু আছে সব হচ্ছে সারাউন্ডিংস, তাহলে আইসোলেটেড সিস্টেম বলতে কোন ধরনের সিস্টেম হবে? সারাউন্ডিংস এর কোনো ইফেক্ট থাকবে না সিস্টেমের উপর। হ্যাঁ, তার মানে হচ্ছে সারাউন্ডিংস এর সাথে সিস্টেমের কোনো ধরনের ইন্টারাকশন নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে সারাউন্ডিং সিস্টেমের উপর কোনো ধরনের ইনফ্লুয়েন্স ফেলতে পারবে না। তাহলে ওই টাইপের সিস্টেম গুলোকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এখন বলো তো, মানে আমরা যে রেগুলার সিস্টেম গুলো দেখি, এই যে যেমন ধরো এই ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক রডটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলাম, বা ক্যাপাসিটার মাঝখানে ডাইইলেকট্রিক স্ল্যাব দিলাম, এগুলো কি আইসোলেটেড সিস্টেম? এগুলো আইসোলেটেড সিস্টেম? বাস্তবে তো আইসোলেটেড হওয়ার কথা না, বাট আমরা ক্যালকুলেশন করি আইসোলেটেড ধরে নিয়ে। মানে প্র্যাকটিক্যাল কেসে বলতেছি, ধরো একদম রেগুলার আমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিলাম, মাঝখানে একটা ধরো কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রেখে দিলাম, তাহলে এগুলো আলটিমেটলি আইসোলেটেড হবে না। প্র্যাকটিক্যাল কেসে ম্যাক্সিমাম সিস্টেমস হচ্ছে আইসোলেটেড না আর কি, ঠিক আছে। কিন্তু আমরা আইসোলেটেড সিস্টেম ধরে থিওরিটিক্যালি অনেক কাজ করব। ওকে, দরকার ছিল আইসোলেটেড সিস্টেম কি এটা একটু বলা। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম স্টার্ট। থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম।
এটা বলতে কি বোঝায় আর কি। সো বেসিক্যালি একদম ব্রিফলি যদি আমরা বলি, একটা সিস্টেম যখন তিনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করে, তখন আমরা বলবো এই সিস্টেমটা একটা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। সো ওই তিনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন এর নাম হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এগুলো আমরা এক্সপ্লেইন করব কোনটা কি মিন করে। এরপর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্ড হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এই তিনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন যখন একটা সিস্টেম স্যাটিসফাই করবে, তখনই আমি বলবো এই সিস্টেমটা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে? থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝে, এটাই হচ্ছে তো ডেফিনিশন, যে একটা সিস্টেম যখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন ওই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে যে ওটা একটা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, সো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে আলটিমেটলি আমরা কি বুঝি আর কি, কেউ বলতে পারবা? Net applied force 0. স্যার মানে এনার্জি কনজার্ভ থাকবে। এনার্জি তো কনজার্ভ থাকবেই যদি ওইটা একটা কনজারভেটিভ ফোর্স হয়। So net acceleration or force 0. Net work done 0 by the system. না না, নেটওয়ার্ক ডান না, ওইটা তো এই সেম কথা, এনার্জি কনজারভেশনের হিসেবটাই। Net force 0. হ্যাঁ, মানে হচ্ছে নেট অ্যাপ্লাইড ফোর্স না বলে ওই সিস্টেমে যতগুলো হচ্ছে ফোর্স বা টর্ক বা যে কোনো জাতীয় ফোর্স আছে আর কি, ফোর্স রিলেটেড যতগুলো কোয়ান্টিটিস আছে, ওগুলো সবগুলো যদি ব্যালেন্সড স্টেটে থাকে, তার মানে হচ্ছে কি নো নেট ফোর্স। ঠিক আছে? তার মানে আনএসিলারেটেড অবস্থায় আছে, এরকম সিস্টেমগুলোকে আমরা বলবো হচ্ছে যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে? তো এখন খেয়াল করো, একটা রিজিড বডিতে ধরো হচ্ছে একটা সিস্টেম অফ পার্টিকেলস আমার কাছে আছে, তাহলে ওখানে পার্টিকেল গুলোর নিজেদের মধ্যে ইন্টারেকশন থাকতে পারে, মানে বিভিন্ন ধরনের ফোর্স থাকতে পারে, আবার বাহিরে থেকেও বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড ফোর্স থাকতে পারে। সবগুলোই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে ইম্পর্টেন্ট। আমি সিস্টেমটাকে তখনই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো যখন আমি এনশিওরড হব যে সিস্টেমের যে পার্টিকেলস গুলো আছে তাদের মধ্যে যে ইন্টারেকশন, এগুলোর নেট 0। তার মানে হচ্ছে এই সবগুলো ইন্টারেকশন ব্যালেন্স স্টেটে আছে, এবং বাহিরে থেকে যে সারাউন্ডিংস এর সাথে যে ইন্টারেকশন বা অ্যাপ্লাইড যে ফোর্স গুলো আছে সেগুলোও ব্যালেন্সড। তার মানে হচ্ছে ইন্টেরিয়র বলো, সারাউন্ডিংস এর সাথে ইন্টারেকশন বলো, সব জায়গায় যে ফোর্স গুলো এক্সিস্টিং আছে সবগুলোই আলটিমেটলি ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলবো এই সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। ক্লিয়ার? এখন ধরো হচ্ছে এই কন্ডিশন গুলো, যেমন ধরো হচ্ছে যে এই অ্যাপ্লাইড ফোর্স বা ইন্টারনাল যে ফোর্স গুলো আছে, এগুলোর কোনো একটা আলটিমেটলি ব্যালেন্সড অবস্থায় নাই, তাহলে কি হবে? Movement থাকবে সিস্টেমটা। মুভমেন্ট থাকবে, তার মানে হচ্ছে আইদার সিস্টেম অথবা সারাউন্ডিংস অথবা দুইজনেরই স্টেট যেটা ছিল সেটা চেঞ্জ হতে থাকবে। তার মানে স্টেটে কি আসবে, একটা চেঞ্জ আসবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে একটা সার্টেন টাইমে যে স্টেটে ছিল কিছুক্ষণ পরে আর ওই স্টেটে থাকবে না, আইদার সেই সিস্টেম অথবা সারাউন্ডিংস অথবা হচ্ছে দুইজনে। তার মানে আমি কি বুঝলাম, যখন হচ্ছে একটা সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মেকানিক্যাল স্টেটের কোনো চেঞ্জ ওভার টাইম হবে না। ক্লিয়ার? Yes. ওকে, সো এর পরের জিনিসটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। একটা সিস্টেম যখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, সো একটা প্রি রিকুইজিটের মতো আছে, একটা সিস্টেম যখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে তখন যদি এই সিস্টেমে দুইটা জিনিস স্যাটিসফাই হয়, তাহলে আমি ওইটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো। কারণ সেই দুইটা জিনিস কি, যে ধরো হচ্ছে একটা কেমিক্যাল রিয়েকশন হইলো, ওখানে ইন্টারনাল স্ট্রাকচার এলিমেন্টস চেঞ্জ হয়ে যেতে পারে না?
জি পারে তো? জি স্যার। তার মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারে একটা চেঞ্জ আসতে পারে। এখন ধরো একটা সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে এবং 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে তার ইন্টারনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসতেছে না। ইন্টারনাল স্ট্রাকচার কনস্ট্যান্ট, মানে ইন্টারনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসছে না। ঠিক আছে? কোনো ধরনের চেঞ্জ, চেঞ্জ বলতে হচ্ছে স্পন্টেনিয়াস চেঞ্জ। আমি তো নিজে অ্যাপ্লাই করে অনেক চেঞ্জ আনতে পারি। আমার ইকুইলিব্রিয়াম চেক করার টার্গেট হচ্ছে আমি একটা সিস্টেমকে রেখে দিলাম, এটা কি ইকুইলিব্রিয়ামে আছে কি নাই সেটা আমি দেখতে যাচ্ছি। তার মানে হচ্ছে এখানে যে চেঞ্জের কথা আমরা বলবো সেগুলো সব হচ্ছে কোন ধরনের চেঞ্জ, স্পন্টেনিয়াসলি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যেমন ধরো হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে নাই, তাহলে তার স্টেট গুলো কিন্তু স্পন্টেনিয়াসলি চেঞ্জ হবে। ক্লিয়ার? তো ধরো হচ্ছে আমাদের যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে এমন একটা সিস্টেম, তার ইন্টারনাল স্ট্রাকচার গুলো স্পন্টেনিয়াসলি চেঞ্জ হচ্ছে না। তার মানে ধরো কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, এইটা একটা কন্ডিশন। সেকেন্ড আরেকটা কন্ডিশন হচ্ছে কোনো ধরনের ডিফিউশন টাইপ প্রসেস হচ্ছে না। তার মানে হচ্ছে ম্যাটার, তার মানে হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট ম্যাটার গুলো আছে, ধরো হচ্ছে একটা ধরো একটা কন্টেইনারের মধ্যে আমরা গ্যাস করে রেখে দিলাম, আবদ্ধ করে রেখে দিলাম। ওই সময় আমি ওখানে একটা ফুটো করে দিলাম, গ্যাস গুলো কি হবে, আস্তে আস্তে সারাউন্ডিংস এ ডিফিউজ হবে না? এখানে ম্যাটারের কি হইলো, এক ধরনের মুভমেন্ট হইলো, আলটিমেটলি ট্রান্সফার হইলো ইন্টারনালের সাথে সারাউন্ডিংস এ, তার মানে সিস্টেমের সাথে সারাউন্ডিংস এ। তাহলে এই জিনিসটাকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে বলবো না। তার মানে কখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলবো, যখন হচ্ছে এই সিস্টেমের যে ম্যাটার গুলো আছে সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হবে না। নো ট্রান্সফার অফ ম্যাটার, একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার হচ্ছে না। এই দুইটা কন্ডিশন যদি একটা সিস্টেম যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো ওই সিস্টেমটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামেও আছে। ওকে, তো সেম ওয়ে এখানে যদি সিস্টেমটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে হচ্ছে তার স্টেট গুলো স্পন্টেনিয়াসলি চেঞ্জ হবে, আলটিমেটলি একটা সময় গিয়ে সে ইকুইলিব্রিয়ামে রিচ করবে, তখন আর স্টেটের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে। সিমিলার ওয়েতে থার্মাল ইকুইলিব্রিয়াম আমরা অলরেডি জানি। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, হিট এক্সচেঞ্জ হবে না সিস্টেম সারাউন্ডিং এর সাথে। সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলবো হচ্ছে সিস্টেমটা একটা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। জিরোথ ল পড়ার সময় আমরা দেখছি আর কি, যে দুইটা সিস্টেম থার্ড একটা সিস্টেমের সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওই দুজন নিজেদের সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। কিভাবে আমরা স্যার বুঝলাম? আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে হলে কি কেমিক্যাল এন্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামেও থাকতে হবে? হ্যাঁ, প্রিরিকুইজিট ওই দুইটা। আচ্ছা, ঠিক আছে, তো মেকানিক্যাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে এরকম একটা সিস্টেমে যদি হচ্ছে সারাউন্ডিংস এর সাথে কোনো ধরনের হিট ট্রান্সফার না ঘটে, ওটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে ওই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে। আচ্ছা, এই ডায়াথার্মিক ওয়াল টার্মটা, এটা বলতে কি বুঝায় জানো তোমরা? ডায়াথার্মিক ওয়াল, না, ডায়াথার্মিক ওয়াল মানে হচ্ছে এটা দিয়ে কোনো ধরনের ম্যাটারের এক্সচেঞ্জ পসিবল না। ঠিক আছে, শুধু না না, এটা দিয়ে ম্যাটার এক্সচেঞ্জ হইতে পারবে না, মানে হচ্ছে এলিমেন্টস এক্সচেঞ্জ হইতে পারবে না, ম্যাস চেঞ্জ হইতে পারবে না, কিন্তু হিটের এক্সচেঞ্জ হইতে পারবে। এই টাইপের ওয়াল গুলোকে আমরা বলি হচ্ছে ডায়াথার্মিক ওয়াল। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? হিট জি স্যার, এক্সচেঞ্জ বুঝতে
পসিবল তোমার matter or mass exchange is not possible. ওকে, সো কোথাও যদি ডায়াথার্মিক ওয়াল দিয়ে কোনো ধরনের কিছু আসে তাহলে বুঝে নেবা যে এই টাইপের সিস্টেমের কথা বলতেছে, যেখানে হচ্ছে তোমার ম্যাসের এক্সচেঞ্জ পসিবল না, বাট হচ্ছে তোমার হিট এক্সচেঞ্জ পসিবল। তো এই তিনটে ইকুইলিব্রিয়াম যখন থাকবে ওগুলোকে আমরা বলবো হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। নেক্সট কনসেপ্ট হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। এই সব কিছু হচ্ছে তোমাদের, তোমরা কি ওই শীটটা পাইছো? লাস্ট দিন আমাকে একজন বললো যে ওর কাছে আছে, শেয়ার করে দিতে বলছিলাম। না স্যার, পাইনি তো। ঠিক আছে, শীটটা দিয়ে দেবো আমি তাহলে। ওকে, সো থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বলতে বোঝায় হচ্ছে ধরো একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে এবং ওই সিস্টেমটাকে আমাকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করতে হবে। সো ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন করার জন্য একটা সিস্টেম যেটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, আমরা যে কোঅর্ডিনেট গুলো ব্যবহার করি তাদেরকে আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বলবো, যদি হচ্ছে ওই কোঅর্ডিনেট গুলোর ক্ষেত্রে টাইমের ইভলিউশন কোনো ইম্প্যাক্ট না ফেলে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই কোঅর্ডিনেট গুলো ওভার টাইম চেঞ্জ হবে না। জিনিসটা হচ্ছে এমন, একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, তাকে ম্যাক্রোস্কোপিক্যালি এক্সপ্লেইন বা ডিসক্রাইব করার জন্য বা তার স্টেটটাকে ডিসক্রাইব করার জন্য কিছু কোঅর্ডিনেটস আমার দরকার, নেসেসারি এবং সাফিসিয়েন্ট। কিন্তু ওই কোঅর্ডিনেটস গুলো যদি সময়ের সাথে সাথে চেঞ্জ না হয়, তাহলে আমরা ওই টাইপের কোঅর্ডিনেটস গুলোকে বলি হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। তার মানে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস যদি ওভার টাইম চেঞ্জ না হয়, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে এমন একটা সিস্টেমের জন্য, তাহলে আমরা ওই থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস গুলোকে বলবো হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। ওকে, মানে এগুলো সবই হচ্ছে আমাদের, আমরা যেভাবে আগাবো সেখানে হচ্ছে যে টার্মিনোলজি, অনেক জায়গায় হচ্ছে এই দুইটাকে সেম বলে। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখবো যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস আর থার্মোডাইনামিক ভ্যারিয়েবল সেম, কিন্তু কিছু এক্সেপশনাল কেস আসবে যেখানে হচ্ছে এই দুইটার একটা ডিফারেন্স পাবো। সো ডিফারেন্সটা যেন তখন বুঝতে পারি, সেটার জন্য এখনই ডেফিনিশনটা জেনে রাখতে হবে। থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস, আচ্ছা বেসিক পার্থক্য কি বলতো থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস আর কোঅর্ডিনেটস এর মধ্যে? মূলত টাইমের কারণে, একটা টাইমের উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা একদম ফান্ডামেন্টালি স্যার, বলার, ভ্যারিয়েবলস চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এক্স্যাক্টলি, থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস ডিফাইন করার সময় আমরা বলি নাই সিস্টেমটা কোন ধরনের ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে হবে, কিন্তু থার্মোডাইনামিক কোঅর্ডিনেট যখন আমরা ডিফাইন করি, এটা সাটেল ডিফারেন্স, বাট আমরা যখন অ্যাকচুয়াল কেসগুলো স্টাডি করব তখন হচ্ছে যে এই দুইটার ডিফারেন্স ধরা পড়বে, এরকম একটা কেস আমরা পড়বো। সো থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে একদম প্রিরিকুইজিট বা একটা প্রিলিমিনারি কন্ডিশন হচ্ছে ওই সিস্টেমটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে তার স্টেটটাকে এক্সপ্লেইন করার জন্য ম্যাক্রোস্কোপিক্যালি যে কোঅর্ডিনেট গুলো লাগে এবং ওরা টাইমের উপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বলি। এবং একজন বললো না যে মানে তোমার টি কে বাকি দুইটা রেসপেক্টে লেখা যায়, সো ইন দ্যাট কেস
পিভিটি থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস, বাট ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস যখন তুমি চিন্তা করো তখন টি কে অপর দুইটার রেসপেক্টে লেখা যায়, পি কে অপর দুইটার রেসপেক্টে লেখা যায়, কিন্তু তিনজনই থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। ঠিক আছে, যেমন ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, বাট দুইজনই কোন ধরনের কোঅর্ডিনেট? কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। পিভিটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস, বাট কোন শর্তে? সিস্টেমটা যখন হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, এবং তখন যে পিভিটি তারা হচ্ছে আমার থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস হবে, কারণ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে এবং এরা থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস, এবং থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকাকালীন এরা টাইমের উপর ডিপেন্ড করছে না, সময়ের সাথে সাথে পিভিটি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? এই কারণে তাদেরকে আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস বলবো। সাটেল ডিফারেন্স, বাট ওই কেসটা সামনে এক সময় আসবে আমাদের, তখন এখান থেকে রেফার করব আমি ডিফারেন্সটা বলার জন্য। ঠিক আছে, So, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অলওয়েজ থার্মোডাইনামিক সিস্টেমকে ডিসক্রাইব বা থার্মোডাইনামিক সিস্টেমে যে কোনো প্রোগ্রেশন বা যে কোনো কিছু বা প্রেডিকশন যে এটা কেমন হবে সেটা জানার জন্য থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস ইউজ করি। ঠিক আছে, কারণ হচ্ছে থার্মোডাইনামিক্স এই সাবজেক্টটাই একটা প্রসেস কত ফাস্ট বা কত স্লো কাজ করবে, কত ফাস্ট বা কত স্লো আগাবে, সেটা থার্মোডাইনামিক্সের এই ফিল্ডের মধ্যে পড়ে না। ঠিক আছে, ওগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল কাইনেটিক্স। থার্মোডাইনামিক্স কখনো একটা প্রসেসের রেট কেমন হবে সেটা নিয়ে ডিল করে না, এটা এমন ভাবে ডিল করে যেন হচ্ছে আমরা ধরেই নিয়েছি যে কোঅর্ডিনেটস গুলো আছে ওগুলো টাইমের সাথে ইভলভ করছে না। ঠিক আছে, এই কারণে আমরা যখন ওই বিভিন্ন ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল, এক্সাক্ট ডিফারেন্সিয়াল পড়বো, ওখানে টাইমের কোনো ডেরিভেটিভ রাখবো না এবং টাইমকে কনস্ট্যান্ট ধরেও কোনো ধরনের সেন্স দেব না। এর কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালি ধরে নেব যে আমরা যে ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতেছি এগুলো সবাই হচ্ছে যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস, টাইমের সাথে এদের রিলেশন নেই। ক্লিয়ার? থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসটা সেট করার এটাই রিজন, যেন ওখানে কেন টাইমের রিভলিউশনটা আমরা চিন্তা করছি না এই কোয়েশ্চেনটা অ্যারাইজ না করে, ওটা যেখানে আমরা অ্যাড্রেস করি ওই ফিল্ডটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কাইনেটিক্স। ওকে, সো থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস আমরা দেখলাম। এখন থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস, ধরো হচ্ছে একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে হচ্ছে তার যে থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেটস গুলো আছে এদের মধ্যে একটা রিলেশন সেট করা যায় যে এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হয় না। একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, এর যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো থাকে এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হয় না, একটাকে বাকিগুলো রেসপেক্টে লেখা যেতে পারে। So, যেই রিলেশন দ্বারা এরা রিলেটেড থাকে ওগুলোকেই আমরা বলি হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। একদম শুরুর দিকে আমরা বলেছিলাম না ইকুয়েশন অফ স্টেট বলতে কি বুঝে, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে তার ইকুয়েশন অফ স্টেট। এর কারণ হচ্ছে এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলোকে রিলেট করা হয়েছে এই ইকুয়েশন দ্বারা। তার মানে কোন একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেম অনেকগুলো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রতিটা স্টেটে এদের যে ইকুইলিব্রিয়াম থাকার কারণে যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো আমরা সেট করেছি, তার মানে প্রতিটা স্টেটে পি ভি টি এর যে ভ্যালু তাদের মধ্যে একটা রিলেশন থাকে, যেহেতু স্টেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার ভ্যালুটা কত হবে সেটা তোমার কোন স্টেটে আছো তার উপর ডিপেন্ড করবে, এগুলোকে আমরা বলি হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। যেমন ধরো আমি যদি একটা সার্টেন পি তে থাকি, একটা সার্টেন ভি তে থাকি, এটার টি ওয়ান একরকম হবে, আরেকটা পি তে থাকি ভি তে থাকি, এটার টি টু আরেক রকম হবে। So, কত হবে সেটা কোন স্টেটে আছে তার উপর ডিপেন্ড করে, এই কারণে এগুলোকে ইকুয়েশন অফ স্টেট বলা। তার মানে হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো
যে ইকুয়েশন দ্বারা রিলেটেড কোন একটা সিস্টেমের জন্য সেই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। ওকে, ধরো হচ্ছে আইডিয়াল গ্যাস, এটা কি রিয়েল গ্যাসকে যদি আমরা অনেক লো প্রেসারে নিয়ে আসি তাহলে এটা একটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। সেখানে ইকুয়েশন অফ স্টেট হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এখন ধরো হচ্ছে প্রেসার আমার কাছে লো না, মোটামুটি হাই, সেক্ষেত্রে আমরা কোন ধরনের ইকুয়েশন স্টেট ইউজ করি? এই ইকুয়েশন স্টেট তো আমরা অনেক দেখে থাকি। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ইউজ করি। হ্যাঁ, ভ্যান্ডার ওয়ালস গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ইউজ করি। তো ভ্যান্ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে ওইটার যখন ইকুয়েশন অফ স্টেট আমরা সেট করি, কোন দুইটা জিনিস কনসিডার করা হয় যেটা হচ্ছে আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি না? তো গ্যাসের নিজেদের ভলিউম এন্ড মানে প্রেশার। না, ওইটা তো কারেকশন। কোন দুইটা কনসেপ্টকে বা পয়েন্টকে আমরা আইডিয়াল গ্যাসের গ্যাসে, নিজস্ব ভলিউমটা কনসিডার করি, হ্যাঁ এন্ড তাদের মধ্যে যে ইন্টারাকশনের ফলে যে প্রেশার বা অ্যাট্রাকশন ফোর্স, হ্যাঁ, রিপালশন তার ফোর্স, মানে এগুলো। হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলোর মধ্যে ইন্টারাকশন আমরা কনসিডার করি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ডিফাইন করার সময়। তো সেক্ষেত্রে কি হয়, এই ইন্টারাকশনের কারণে প্রেসারে, মানে ওয়ালে যে অ্যাপ্লাই প্রেসার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো দ্বারা একটা ডিফারেন্স তৈরি হয়। যেহেতু এবার এরা নিজেদের মধ্যেও একটা ইন্টারাকশন আছে, তার মানে কি এদের মধ্যে একটা ফোর্সের কানেকশন আছে, তার মানে প্রেসারে চেঞ্জটা আসবে। আর আইডিয়াল গ্যাসে আমরা এদের ভলিউমটাকে নেগলিজিবল ধরছি, ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে ভলিউমটাকে কনসিডার করা হয়। এই দুইটা কনসিডারেশন থেকে আমরা আইডিয়াল গ্যাসকে মডিফাই করে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটা ডিফাইন করি, যেটা হচ্ছে মোর রিয়ালিস্টিক। আমাকে বলো তো, এই যে ভ্যান ডার ওয়ালস গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেটসটা আছে, পি প্লাস, ধরো 1 মোল গ্যাসের ক্ষেত্রে চিন্তা করলাম, হ্যাঁ, ভি স্কোয়ার পি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এই যে এ আর বি আছে, এরা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট? আচ্ছা, এটা কার কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, বা কি চেঞ্জ হইলে এটা চেঞ্জ হয়ে যাবে? খুবই সহজ প্রশ্ন, জাস্ট একটু চিন্তা করো। ওকে, তার মানে হচ্ছে তুমি কোন ধরনের সিস্টেম নিয়ে কাজ করছো, তার মানে কনস্টিটুয়েন্ট যে পার্টিকেলস গুলো আছে বা যে গ্যাসটা নিয়ে তুমি কাজ করতেছো, ওই গ্যাসটা কোন টাইপের গ্যাস, তার উপর এ আর বি ডিফারেন্ট হয়ে যায়। আর কোনো কিছুর উপর কি নির্ভর করবে? প্রেশার কত, ভলিউম কত, টেম্পারেচার কত, তার উপর কি নির্ভর করবে? টেম্পারেচার উপর। না, এই দুইটা শুধুমাত্র তুমি কোন ধরনের গ্যাস নিয়ে কাজ করতেছো, সিস্টেমটার ইন্টারনাল যে গ্যাসটা আছে সেটা কোন ধরনের গ্যাস তার উপর নির্ভর করবে। এই ইকুয়েশন অফ স্টেট, এটা যদি তোমরা ডিরাইভ করা শিখে আসো, আমি এখানে আর দেখাবো না আর সামনে। এটা যা বলো যে তোমরা কি এটা ডিরাইভ করা শিখে আসছো, যে কিভাবে প্রেসারের পয়েন্টটা অ্যাড করতে হয় এক্সপ্লানেশন থেকে, কিভাবে ভলিউমটা মাইনাস করতে হয়। জি স্যার, শিখছি আমি। ওকে, তাহলে আমি এই প্রুফটা দেখাবো না, এটা কিন্তু পরীক্ষায় আসে স্টিল ফার্স্ট ইয়ারে। ওকে, তো এটা তোমরা প্র্যাকটিসে রাখবা তাহলে।
এরপর হচ্ছে আরেকটা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এই সিস্টেমের নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। ধরো হচ্ছে কয়েকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে আমি এখানে তোমাদেরকে আস্ক করব। ধরো হচ্ছে একটা সিস্টেম আইসোট্রপিক, ঠিক আছে? একটা সিস্টেম আইসোট্রপিক, এটার মিনিং কি? সিস্টেম আইসোট্রপিক, এটার মিনিং কি? মানে এখনো শুনলো নাই তোমরা আইসোট্রপিক ব্যাপারটা কি? মেইন পয়েন্টটা বলতে হবে তো। যে কোনো ডিরেকশনে তুমি যদি স্ফেরিক্যাল সিমেট্রিক সেন্সে চিন্তা করো, তুমি যে কোনো ডিরেকশনে সিস্টেমটার দিকে তাকাইলে সব সময় তুমি সিস্টেমটাকে সেমই দেখতেছো, কোনো ডিরেকশন এবং আমাদের কেসে যে কোনো পয়েন্টে হচ্ছে মানে আইসোট্রপিক। এটা দুই ভাবে হইতে পারে। যেমন অ্যাস্ট্রোফিজিক্স যদি কখনো পড়ে থাকো, ওখানে আস্তে আস্তে দেখবা যে তোমার এমনও হইতে পারে যে সকল ডিরেকশনে এটার প্রপার্টি সিমিলার, বাট ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট রকম। তুমি যখন এখানে থাকবে একরকম, এই পয়েন্টে গেলে আরেক রকম, বাট ওই পয়েন্টের রেসপেক্টে যে কোনো ডিরেকশনে প্রপার্টিটা ইউনিফর্ম, বাট ডিপেন্ডস অন তুমি কোন জায়গায় আছো। আরেকটা হচ্ছে তুমি যেখানেই যাও, যেই ডিরেকশনে দেখো, সব সময় তুমি সিস্টেমটাকে ইউনিফর্ম দেখবা। আমাদের ক্ষেত্রে আইসোট্রপিক মানে হচ্ছে অ্যাট এনি প্লেস এবং অ্যাট এনি ডিরেকশন আমরা যদি ওই সিস্টেমের প্রপার্টি গুলো সেম পাই, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলবো হচ্ছে আইসোট্রপিক সিস্টেম। ঠিক আছে? তার মানে ধরো আমার কাছে একটা সিস্টেম আছে, এই জায়গায় যে আমি চারদিকে যে প্রেসার দেখছি, এদিকে দেখি, এদিকে দেখি, এদিকে যে মাপি, এদিকে যে মাপি, যে কোনো জায়গায় যে মাপি, প্রেসার যদি আমি সেম পাই এবং এই জায়গায় এসেও সিমিলার ওয়েতে যদি আমি প্রেসার মাপি, এখানে যা পেয়েছি এখানে যদি তা পাই, তাহলে আমরা বলবো এই সিস্টেমটা আইসোট্রপিক। ক্লিয়ার? Yes. ওকে। তো ধরো আমার কাছে এমন একটা সিস্টেম আছে যেটা আইসোট্রপিক এবং ওই সিস্টেমের ম্যাস, ওই সিস্টেমের যে এলিমেন্ট গুলো আছে তাদের যে টোটাল ম্যাস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং ওই সিস্টেমে ধরো হচ্ছে যে একটা গ্যাসের কম্পোজিশন আমরা ইউজ করলাম, ঠিক আছে? যেমন ধরো তিন টাইপের হইতে পারে। একটা হচ্ছে যে জাস্ট একটা টাইপের গ্যাস আমি ইউজ করছি, পিওর একটা সাবস্টেন্স। আরেকটা হইতে পারে যে দুই টাইপের গ্যাস আমি মিক্স করলাম, বাট হোমোজেনাস ওয়েতে মিক্স করলাম, সেম 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 একদম সিমিলার ওয়েতে মিক্স করলাম। আরেক টাইপের মিক্সচার হইতে পারে হেটেরোজেনাস, যে একটা এরকম নিলাম আরেকটা ডিফারেন্ট অ্যামাউন্টে নিলাম, হেটেরোজেনাস মিক্সচার। যে কোনো ধরনের কম্পোজিশনই কনস্ট্যান্ট রেখে দিলাম, যেটা নিয়েছি ওইটাই রাখলাম, তার মানে কোনো ধরনের এখানে এলিমেন্টাল বা ম্যাস ট্রান্সফার করছি না। একটা সিস্টেম আইসোট্রপিক এবং ওই সিস্টেমের ম্যাস, টোটাল ম্যাস কনস্ট্যান্ট, এবং ওইটার যে কম্পোজিশন আছে সেটা ফিক্সড, মানে যে গ্যাসটা ইউজ করেছি সেটা ফিক্সড গ্যাস, ওখানে আর ধরনের কোনো ধরনের কম্পোজিশন চেঞ্জ করতে দিচ্ছি না। এইটা আমাকে বলো তো কি হইলে কম্পোজিশন চেঞ্জ হয়ে যেতে পারে? রিয়াকশন। একটা যদি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে যায় তাহলে ওখানে কম্পোজিশন চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ মাস্ট এই কেসে। তো ধরো এরকম একটা সিস্টেম আছে এবং এই সিস্টেমটা আমার সারাউন্ডিংসে হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিচ্ছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? ইউনিফর্ম আর কি। দেখি হাইড্রোস্ট্যাটিক প্রেসার এই জিনিসটা তোমরা কোন জায়গায় পড়ছো আমাকে বলো তো একটু।
আর্কিমিডিসের ল বা এগুলো কখনো পড়েছো? জি স্যার, জিনিস এখন ওখানে যে কোনো একটা সার্টেন পয়েন্টে যে ধরো হচ্ছে আমি এখানে ওয়াটার লেভেল আছে, এখান থেকে এই ধরো এতটুক হাইটে এই পয়েন্টে যে প্রেসার মাপছি, ইকুয়াল টু কি হয়, রো জিএইচ, ঠিক না? এখানে যদি জি প্রেসার জিরো ধরি স্যার। আমি। হ্যাঁ, তো তাহলে খেয়াল করো এই জিনিসটা কখন মেজার করা গেছে আর্কিমিডিস এর প্রিন্সিপালে, প্যাসকেলস যে হিসাবটা, এটা কখন ভ্যালিড হয়, যখন যে পুরো যে সারফেসে প্রেসার ইউনিফর্ম ছিল। প্লাস আরেকটা জিনিস আছে, তোমার ওই লিকুইডটার একটা স্টেট থাকতে হয়। লিকুইডটা কেমন হতে হয়, এই কেসে তোমার লিকুইডটাকে কি হইতে হবে, একদম স্থির একটা লিকুইড হইতে হবে, অ্যাট রেস্ট, স্টেশনারি একটা ফ্লুইড হইতে হয়। তাহলে হচ্ছে যে আমি ওই জায়গায় প্রেশারটা কিভাবে মাপতে পারি, এই প্রেশারটাই তো হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এটা একটা স্টেশনারি ফ্লুইডটা একটা স্টেশনারি ফ্লুইড, তাহলে যে প্রেশারটা এক্সার্ট করে ওইটা হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ওকে, ধরো হচ্ছে আমার কাছে এরকম একটা আইসোট্রপিক সিস্টেম আছে যেখানে ম্যাস ফিক্সড, তারপর হচ্ছে কম্পোজিশন ফিক্সড, এরা হচ্ছে যে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার এক্সার্ট করতেছে চারপাশে, এবং ইউনিফর্ম, অবভিয়াসলি ইউনিফর্ম হইতে হবে, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা ইউনিফর্ম হইতে হবে। সেই রকম একটা সিস্টেমকে আমরা বলবো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। কি পয়েন্ট হইলো, এই হাইড্রোস্ট্যাটিক সিস্টেমে যে প্রেশারটা আমরা মাপি ওইটা একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার হবে। এবং খেয়াল করো আমরা যখন ওই পিডিভি, ওয়ার্ক ডান, এগুলো হিসাব করেছি ফার্স্ট ল এর সময়, ওখানে কিন্তু যে প্রেশার গুলো ছিল ওগুলোকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলেছিলাম। যে সার্টেন স্টেটের জন্য যে প্রেশার, সেটা কি ছিল ওই সময়ে, ওই যে ভিতরের এলিমেন্টটা ছিল ওইটা একটা স্টেশনারি ফ্লুইডের মতো ছিল, একটা স্টেশনারি গ্যাস। ঠিক আছে, ওকে। সো আমরা তো বললাম তিন টাইপের হতে পারে, যে কম্পোজিশনটা হচ্ছে একদম পিওর, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসই রেখে দিলাম বা হাইড্রোজেন গ্যাসই রেখে দিলাম। এক জায়গায় হচ্ছে যে মিক্সচার থাকতে পারে, হোমোজেনাস থাকতে পারে, হেটেরোজেনাস থাকতে পারে। হেটেরোজেনাসের আরেকটা টাইপ হইতে পারে কি, যে আমি ফ্লুইড একটা রাখলাম হচ্ছে গ্যাস, আরেকটা রাখলাম হচ্ছে লিকুইড, এই যে মিক্সচারটা, এটা কিন্তু একটা হেটেরোজেনাস মিক্সচার। কিন্তু আমি যদি এই মিক্সচারটাকেও ফিক্সড রেখে দেই, তাহলে আমার যদি সিস্টেমটা আইসোট্রপিক এবং কনস্ট্যান্ট ম্যাসের হয় এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশার এক্সার্ট করে, তাহলে ওইটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম বলবো। এগুলো এই নোটে সব একদম ডিটেলসে লেখা আছে। আর বলার কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে আর কি, যে এক্সপ্লেন করো, তখন এগুলো বলতে পারতে হবে। ঠিক আছে, ওকে। সো ধরো হচ্ছে আমার একটা সিস্টেম, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, ওটা একটা সিঙ্গেল ফেজে আছে। সিঙ্গেল ফেজে থাকা মানে হচ্ছে ওইটা পুরাটাই আইদার লিকুইড অবস্থায় আছে, অথবা গ্যাসিয়াস অবস্থায় আছে, অথবা সলিড অবস্থায় আছে। ক্লিয়ার? ধরো একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম সিঙ্গেল ফেজে আছে। সিঙ্গেল ফেজ পয়েন্টটা বুঝছো, যে আইদার লিকুইড যে কোনো একটা ফেজে এক্সিস্ট করতেছে। একটু আগে যে হেটেরোজেনাস মিক্সচার বললাম, ওইটা কি সিঙ্গেল ফেজে আছে, যে গ্যাস আর লিকুইড মিক্সড অবস্থায় আছে? না। না। তো এরকম ধরো একটা সিস্টেম যেটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজে আছে, তাহলে এবং হচ্ছে যে এটা একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, তাহলে ওই সিস্টেমটাকে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভেন একটা জিনিস, ওই সিস্টেমটাকে তিনটা কোঅর্ডিনেট দ্বারা, থার্মোডাইনামিক কোঅর্ডিনেট দ্বারা এক্সপ্লেন করা যায় কমপ্লিটলি।
এই তিনটা কোঅর্ডিনেট হচ্ছে প্রেসার, টেম্পারেচার, ভলিউম। ওকে, সো এই টাইপের সিস্টেম গুলোকে আমরা বলবো সামনে থেকে পিভিটি সিস্টেম। তার মানে যখনই আমরা পিভিটি সিস্টেম উল্লেখ করব, বাই ডিফল্ট বুঝে নেবা যে এই সিস্টেমটা একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম এবং সিঙ্গেল ফেজে আছে। তার মানে আইদার সলিড, আইদার গ্যাসেস অর লিকুইড অবস্থায় আছে। ক্লিয়ার? ওকে, তার মানে এরকম একটা সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশন ও স্টেট গুলো কেমন হবে? আইদার টি ইজ এ ফাংশন অফ, তবে এইভাবে লিখি, টি ইজ এ ফাংশন অফ পিভি অর ভি ইজ এ ফাংশন অফ পিটি অর পি ইজ ফাংশন অফ ভি। এই তিনটার যে কোনো একটা ফরম্যাটেই আমি ইকুয়েশন অফ স্টেট গুলোকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সেরকম পিভিটি সিস্টেমের ইকুয়েশন অফ স্টেট গুলো এই টাইপের কোনো স্টেট, কোনো ইকুয়েশন। তো একটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস। গ্যাসের স্টেটে যখন থাকে, সিঙ্গেল ফেজে আছে, এবং এক্সপ্লেইন করার জন্য প্রেসার, ভলিউম আর টেম্পারেচার এনাফ। এবং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমার কি পাইলাম? পিভি ইকুয়াল টু এনআরটি, এরকম একটা সম্পর্ক পেলাম। তার মানে টি ইকুয়াল টু এই টাইপের একটা ইকুয়েশন অফ স্টেট। তারপর ভ্যান্ডার ওয়ালস গ্যাস, রিয়েল গ্যাস বাট সিঙ্গেল ফেজে আছে, ওর ক্ষেত্রেও রিলেশনটা কেমন হয়? টি ইকুয়াল টু এই টাইপের, টি পিভি ফাংশন। ক্লিয়ার? সো পিভিটি সিস্টেমের ইকুয়েশন, পিভিটি সিস্টেম মানে হচ্ছে সিঙ্গেল ফেজে একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। কারণ হচ্ছে সিঙ্গেল ফেজ এবং হাইড্রোস্ট্যাটিক হইলে ওই সিস্টেমকে প্রপারলি ডেসক্রাইব করা যায় প্রেসার, ভলিউম আর টেম্পারেচারের মাধ্যমে। তো এখন তোমরা তো ক্যালকুলাস দেখছো, ইনফাইনাইটেসিমাল ভ্যারিয়েবল বা ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি বলতে কি বোঝায়? কি কি থাকলে বা কি কি কোয়ালিটি বা কি কি কন্ডিশন স্যাটিসফাইড হলে একটা কোয়ান্টিটিকে আমরা ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি বলি। যেমন ধরো আমার কাছে একটা কিউ আছে, আমি বললাম কি কিউতে আমি ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করেছি, এটার অর্থ কি দাঁড়াবে? বা ধরো হচ্ছে আমার কাছে ভলিউম আছে, আমি এখানে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করেছি, তার মানে এটাকে আমরা রেফার করতেছি কি একটা ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি হিসেবে, এই ডিভি কে। সেটাকে কিভাবে ডিফাইন করা হয়? Okay, দুইটা পয়েন্ট থাকে, এটা দেখো নেই ক্যালকুলাসে? হোপফুলি দেখছো, বলতে পারছো। সো এই ডিভি কে বা ডিকিউ কে আমি ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি বলবো যদি প্রথমত এই যে ভি আছে, অ্যাকচুয়াল যে ভ্যালু তার, তার তুলনায় এই চেঞ্জটা, এই ডিভি বা ডিকিউ, এই চেঞ্জটা অনেক নেগলিজিবল হয়। তার মানে হচ্ছে এই যে ডিভি চেঞ্জ, এটা ভেরি ভেরি লেস দেন ভি, এই কোয়ান্টিটিটা অ্যাকচুয়াল ভি এর তুলনায়, তার মানে ওই স্টেটে যে ভলিউম তার তুলনায় অনেক ছোট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ক্লিয়ার? এখন ধরো হচ্ছে আমি করলাম কি, একটা সার্টেন ইকুইলিব্রিয়াম স্টেটে আছি, তার ভলিউম আমি মেজার করলাম এবং ডিভি একটা কোয়ান্টিটি সেট করলাম যাকে আমি ইনফাইনিটেসিমাল বলতে চাচ্ছি। তাহলে ফার্স্ট পয়েন্ট হইলো কি, ওই কোয়ান্টিটিটা অ্যাকচুয়াল ভি এর তুলনায় অনেক ছোট হতে হবে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। এবং ধরো হচ্ছে সেকেন্ড পয়েন্ট হিসেবে আমাকে বলতে হবে যে আমি কিছু মলিকুলের মধ্যে যদি বিহেভিয়ারের চেঞ্জ আনি, কিছু মলিকুলে যদি কোনো ধরনের চেঞ্জ আনি, তাহলে যে ইম্প্যাক্ট বা যে ইফেক্টটা তৈরি হবে, সেই ইফেক্টটা এই ডিভি এর তুলনায় খুবই ছোট হবে।
তো এটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল কিভাবে দেওয়া যায়, ধরা হচ্ছে আমার কাছে একটা ভলিউম আছে, ভি পরিমাণ ভলিউম, ইকুইলিব্রিয়াম একটা স্টেটের ভলিউম হচ্ছে ভি। ডিভি একটা ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন ভলিউম হবে বা ইনফাইনাইটেসিমাল ভলিউম হবে যদি এই ডিভিটা ভি এর তুলনায় অনেক ছোট হয় এবং ওই সিস্টেমটা যে পার্টিকেল গুলো নিয়ে গঠিত ওদেরকে অ্যাড করলে যে ভলিউম হয় তার তুলনায় বড় হবে। তার মানে ফার্স্টে হতে হবে এর ভলিউমটা, এই ডিভিটা অ্যাকচুয়াল যে ভলিউম তার তুলনায় অনেক ছোট হবে, প্লাস যে মলিকুলস গুলো আছে তাদেরকে যখন আমরা অ্যাড করব যে ভলিউমটা দাঁড়াবে তার তুলনায় ডিভি বড় হতে হবে। তাহলেই এই ডিভি কোয়ান্টিটিটাকে আমরা ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি বা ইনফাইনাইটেসিমাল ভলিউম বলতে পারবো। আর স্যার ডিকিউ এর ক্ষেত্রে কিভাবে ডিফাইন করবো? আচ্ছা, ডিকিউর ক্ষেত্রেও ধরো হচ্ছে আমি একটা সিস্টেম নিলাম, একটা সিস্টেমে একটা কোয়ান্টিটি ধরো কিউ। এখন সিস্টেমে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমি ইন্ডিভিজুয়ালি কিউ এর একটা সেট করতে পারবো। যেমন ধরো ওই ভলিউমের মতো, যে ভলিউম একটা কোয়ান্টিটি সেটা পুরো সিস্টেমের জন্য একটা, আবার সিস্টেমটা যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো আছে সেগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি ভলিউম একটা ডিফাইন আছে। So, তা পুরো সিস্টেমের জন্য আমার কিউ একটা ডিফাইন্ড, ইন্ডিভিজুয়াল যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো আছে তাদের জন্য কিউ ডিফাইন্ড। সো ওই ডি কিউটা ইনফাইনাইটেসিমাল তখনই হবে পুরো সিস্টেমের ম্যাক্রোস্কোপিক লেভেলে যে কিউ কিউ কোয়ান্টিটি সেই ভ্যালুর তুলনায় অনেক ছোট, কিন্তু ওই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো ছিল তাদের কিউ গুলো অ্যাড করলে যে জিনিসটা দাঁড়ায় তার তুলনায় বড়। এরকম একটা কোয়ান্টিটি যদি আমি পাই তাহলে ওই ডি কিউটাকে আমরা বলবো হচ্ছে ইনফাইনাইটেসিমাল কিউ। বুঝতে পারছো? জি স্যার। আর এই পয়েন্টার মানে একটা রিজনের মতোই বলতে পারো আর কি, যে মানে কেন হয়। এর কারণ হচ্ছে যে আমরা আলটিমেটলি কি বলেছি, আমরা যতগুলো সিস্টেম নিয়ে আলোচনা করব সেগুলো কোন ধরনের সিস্টেম হবে, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হবে এবং থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। সো ওই সিস্টেমগুলোকে আমরা ডেসক্রাইব করার জন্য যে ভ্যারিয়েবল গুলো ইউজ করব সেগুলোই এখানে চিন্তা করতেছি। মানে এটা হচ্ছে যে আমাদের কেসে কেন ভ্যালিড আর কি, সবসময় অ্যারাইজ করবে, মানে আমাদের কেসে কেন ইনফাইনাইটেসিমাল চেঞ্জটা সবসময় অ্যারাইজ করবে। এর কারণ হচ্ছে আমাদের কেসে সিস্টেমটার যে কোঅর্ডিনেট গুলো নিয়ে আমরা ডিল করব সেগুলো সবগুলো হবে কি থার্মোডিনামিক কোঅর্ডিনেটস। তার মানে কি এগুলো কোন ধরনের কোঅর্ডিনেট বা এগুলোর হিসাবগুলো কোন জায়গা থেকে আমরা মাপবো, ম্যাক্রোস্কোপিক লেভেলে। সো মাইক্রোস্কোপিক লেভেলে যে চেঞ্জ গুলো হবে সেটার মানে আলটিমেটলি পুরা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিতে বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে? তার মানে হচ্ছে যে ছোট কিউটার মাইক্রোস্কোপিক লেভেলে যে হিসাব, যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা অ্যাকচুয়াল কিউর তুলনায় অলরেডি অনেক ছোট। বেসিক্যালি ওইটা কোনো ইম্প্যাক্টই নাই আর কি ম্যাক্রোস্কোপিক কিউ এর ভ্যালুতে। সেই কারণে ডিকিউটা বাই ডিফল্ট, মানে আমরা যখন ইনফাইনিটেসিমাল চেঞ্জটা হিসাব করব, বাই ডিফল্ট মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়াল কিউর থেকে অনেক ছোট হবে আর মাইক্রোস্কোপিক লেভেলের কিউর থেকে বড় হয়ে যাবে। এই কারণে খেয়াল করো, আমরা আগে কখনো বলিনি কিন্তু আলটিমেটলি সবসময় আমরা যে ডিভি বা ডিপি এগুলো হিসাব করেছি ওগুলো সবগুলো বেসিক্যালি ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি ছিল আর কি। ক্লিয়ার? যেমন ধরো এই পিভিটি এর মানে তুমি আমাকে বলো যে একটা অ্যাটমের বা একটা পার্টিকেলের প্রেসার কত? ডিফাইনিতে করতে একটা পারতেছো না। ম্যাক্রোস্কোপিক্যালি কোয়ান্টিটি, ওটা একটা পার্টিকুলার জন্য ডিফাইন। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি মাইক্রোস্কোপিক লেভেলে অল্প কয়েকটা পার্টিকেল মিলেও যদি একটা প্রেসার মানে একটা লোকাল কোনো কিছু ডিফাইন করো সেটার তুলনায় এদের যে ওভারঅল যে এক্সপ্রেশন মানে ওভারঅল ফিচারের কারণে যে অ্যাভারেজ ভ্যালুটা আসবে সেটা কম্পারেটিভলি অনেক বড় হবে। ওকে,
এই ভলিউমের ক্ষেত্রেই তো আমরা টের পাইছি ব্যাপারটা, যে ছোট্ট ভলিউম গুলো আমরা যখন অ্যাড করি সেটা যা দাঁড়ায়, পুরা ভলিউমটা, কন্টেইনারের ভলিউমটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়। আর ডিভি এর যে চেঞ্জ গুলো আমরা সবসময় চিন্তা করি, এমন ভাবে চিন্তা করি যে হচ্ছে আসলে আমার কন্টেইনারের কোনো ভলিউমের আমি একটা চেঞ্জ করতেছি, কিন্তু এমন ভাবে চেঞ্জটা করতেছি যেন হচ্ছে টোটাল ভলিউমের চাইতে বড় হয়। মানে জিনিসটা হচ্ছে এরকম ভাবে আমরা ট্যাকেল করতেছি আর কি। ধরো হচ্ছে একটা সিস্টেমে এতটুক ভলিউম আছে, তো আমি এই সিস্টেমটার ভলিউম চেঞ্জ করতেছি ম্যাক্রোস্কোপিক লেভেলেই, যে এখান থেকে এতটুক, এটাকে ডিভি বলতেছি। এমন ভাবে এই ডিভি কে সেট করতেছি যেন টোটাল ভলিউমের তুলনায় এটা অনেক ছোট, বাট চেঞ্জটা দেখতেছি ম্যাক্রোস্কোপিক্যালি। তার মানে যেহেতু চেঞ্জটাও একটা ম্যাক্রোস্কোপিক ভ্যালু, এটা বেসিক্যালি এর যে কনস্টিটুয়েন্ট ভ্যালুগুলো আছে, কনস্টিটুয়েন্ট পার্টিকুলার করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে তার তুলনায় বাই ডিফল্ট অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ এটা, এই চেঞ্জটাও একটা ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন, ম্যাক্রোস্কোপিক মেজারমেন্ট। ক্লিয়ার? Yes, sir. সো এরকম ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি, প্রেসার, ভলিউম, টি, এগুলো সবগুলো ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি। এখন এটার হিসাবটা কোথায় আসে আর কি, যে ইনফাইনাইটেসিমাল কোয়ান্টিটি। সো ধরো ভি ইকুয়াল টু ভি টিপি নামে আমার একটা ইকুয়েশন স্টেট আমি সেট করলাম। ক্লিয়ার? এখন এখানে আমি ভি এর ইনফাইনাইটেসিমাল চেঞ্জটা মাপতে চাচ্ছি, ডিভি। এটাকে আমরা কিভাবে মাপবো? এই ভিটা কার কার উপর নির্ভর করে? টি এর উপরও নির্ভর করে, পি এর উপরও নির্ভর করে। Partial derivative করতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। সো ফার্স্ট আমাকে জানতে হবে টি এর সাথে ভিটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়। তার মানে ডেল ভি বাই ডেল টি ইনটু টিতে আমি কি পরিমাণ চেঞ্জ করব। কোন ধরনের চেঞ্জ? ইনফাইনাইটেসিমাল চেঞ্জ। ঠিক আছে? এখন আরো একটা চেঞ্জ থাকবে, প্লাস প্রেসারের সাথে কি পরিমাণ চেঞ্জ হয় ভলিউমটা, ইনটু প্রেসারে আমি কতটুকু ইনফাইনাইটেসিমাল চেঞ্জ করলাম। এই টোটালটাই বেসিক্যালি আমাকে ভলিউমের ইনফাইনাইটেসিমাল চেঞ্জ দিয়ে দেবে। সো এই জায়গায় আমরা নোটেশন একটা চেনাই রাখবো এখন। থার্মোডিনামিক্স এটা বইগুলোতেও কমন। খেয়াল করো, এই যে চেঞ্জটা আমি হিসাব করেছি, কিভাবে হিসাব করেছি? এই যে যেমন ধরো জেড ইকুয়াল টু জেড অফ এক্স ওয়াই একটা ফাংশন থাকে, ডেল জেড বাই ডেল এক্স যখন তুমি জিওমেট্রিক্যালি মেপে দেখো, ওই সময় কি থাকে? এমন একটা লাইন বরাবর যাও যে লাইনে ওয়াই কি হয়? Constant ওয়াই থাকে। কনস্ট্যান্ট Constant হয়। থাকে। তার মানে আমাদের এই যে হিসাবটা আমরা করেছি, ভিতরে ভিতরে আমরা মেনে নিয়েছি যে ওই সময়ে প্রেসার কনস্ট্যান্ট ছিল। সো এই পয়েন্টটাকেই থার্মোডিনামিক্সে আমরা সিম্বলাইজ করি এইভাবে। আমি যখন এইটা লিখি এরকম একটা সিম্বল দিই, এটার মানে হচ্ছে প্রেসারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা মেজার করতেছি। ক্লিয়ার? এই সিম্বলটার মিনিং হবে এরকম। তো তাহলে এখানে কি দিতে হবে আমাকে? টি বসিয়ে দিতে হবে, কারণ এই হিসাবটা আমি কখন মেপেছি? টি কে কনস্ট্যান্ট রেখে। এই নোটেশনটা ক্লিয়ার তো? মানে এটা আমাদের কাজে দেবে আর কি। আচ্ছা আমাকে বলো তো, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, পি তো কনস্ট্যান্ট, এরা কি শুধুমাত্র টি এর ফাংশন হবে, মানে এই টোটাল জিনিসটা, নাকি পি এরও ফাংশন হতে পারে? পি এরও ফাংশন হতে পারে। পি এরও ফাংশন হতে পারে। ঠিক আছে? মানে পার্শিয়াল করতেছো মানে কি, পিটাকে কনস্ট্যান্ট রেখে আগাচ্ছ। এখন যদি ওখানে পি একটা থেকে যায়, সাথে একটা টি থেকে যায়, তাহলে তো আলটিমেটলি ডেরিভেটিভ করলে পি রয়ে গেল, কারণ পি হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো। কিন্তু যদি পি এর সিঙ্গেল টার্ম থাকে, এটা জিরো হয়ে যাবে। কিন্তু এরকম টার্মস থাকতেই পারে ইন জেনারেল। তার মানে এগুলো বেসিক্যালি জাস্ট টি এর ফাংশন হবে এমন না, পি টি উভয়েরই ফাংশন হবে আর কি। ওকে, সো দুইটা কোয়ান্টিটি আমরা ডিফাইন করে আজকে ক্লাসটা শেষ করে দেব।
একটা কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে ডেফিনিশন একটা, কিন্তু এই ডেফিনিশনকে যখন ইনফাইনাইটেসিমাল চেঞ্জে আমরা নিয়ে যাই, ইউজফুল দুইটা প্যারামিটার বের হয়ে আসে। প্রথম ডেফিনিশন, এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। এটা বেসিক্যালি ইন্ডিকেট করে হচ্ছে টেম্পারেচারের সাথে ভলিউমটা কিভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, এটাকে ডিফাইন করা হয়, এই কোয়ান্টিটিটাকে ডিফাইন করা হয় হচ্ছে ডেল্টা ভি ডিভাইড বাই ভি ডিভাইড বাই ডেল্টা টি। পার ইউনিট ভলিউমের কতটুকু চেঞ্জ হয়েছে, আর ডিভাইডেড বাই টেম্পারেচার কতটুকু চেঞ্জ করেছে এই চেঞ্জের জন্য। কিন্তু এখানে একটা কন্ডিশন থাকে যে কনস্ট্যান্ট প্রেসারে এটাকে আমাকে মাপতে হবে। ওকে, সো এই কোয়ান্টিটিটাকে যখন আমরা ইনফাইনাইটেসিমাল রেঞ্জে নিয়ে আসবো, তার মানে ডেল্টা ভি ডেল্টা টি গুলোকে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ হিসেবে কাউন্ট করব। তার মানে ডিফারেন্সটা কি, ডেল্টা ভি এখন ভি এর সিমিলারও হইতে পারে, কাছাকাছিও হইতে পারে, ঠিক না? পসিবল। কিন্তু আমি যখন ইনফাইনাইটেসিমাল লিমিটে নিয়ে আসবো, এর মানে হচ্ছে তখন যে আমি ডিভি দেব, এটা কোনোভাবেই ভি এর কাছাকাছি যাবে না, এটা অবভিয়াসলি ভেরি ভেরি লেস দেন ভি হবে। ক্লিয়ার যে কিভাবে চেঞ্জটা হচ্ছে? Yes. ওকে, সো ইনফাইনাইটেসিমাল চেঞ্জ যখন আমরা হিসাব করতেছি, তখন এই যে রেশিওটা বা এই যে কোয়ান্টিটিটা, এটাকে আমরা বলি হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। এটাকে এই নামেই বেশি চিনে, কিন্তু আবার অনেক জায়গায় হচ্ছে ভলিউম এক্সপানসিভিটি বলে। থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট এই রেশিও দেখেই বোঝা যাচ্ছে যে থার্মাল চেঞ্জ করলে, টেম্পারেচার বা হিটের আদান প্রদান হইলে ভলিউম মানে এক্সপানশন কেমন হবে সেটার একটা মেজারমেন্ট দিচ্ছে। ঠিক আছে, এবং এইটাকে টিপিক্যালি বিটা দিয়ে এক্সপ্রেস করে। খেয়াল করো কি হবে, 1/v ডেল্টা ভি বাই ডেল্টা টি বেসিক্যালি হয়ে যাবে ডেল ভি বাই ডেল টি। আর যেহেতু কন্ডিশন ছিল কি এখানে কনস্ট্যান্ট প্রেসার থাকতে হবে, তার মানে এটা হচ্ছে এই বিটা টার্মটা, এই বিটা প্যারামিটারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখি ইন জেনারেল বিটা কেমন টাইপের নাম্বার হওয়ার কথা, পজিটিভ নাকি নেগেটিভ? কেন? Charles law, pressure, temperature by pressure. মানে প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম, টেম্পারেচার বাড়লে ভলিউম Temperature বাড়বে। মানে volume varies. এক্সেপশন কি থাকতে পারে কোনো একটা সার্টেন রেঞ্জে, কোনো একটা ম্যাটেরিয়ালের ভলিউম এক্সপান্সিভিটি নেগেটিভ? কমন কমন একটা এক্সাম্পল আর কি। আর কোন এক্সাম্পল কি আছে? বলো কেউ। তোমরা কি খালি ওয়াটারের এটাই জানো? কোয়ার্টস এর নাম শুনছো? কোয়ার্টস এর ক্ষেত্রেও এরকম একটা রেঞ্জ আছে, যেখানে হচ্ছে যে তোমার এই ভলিউম এক্সপান্সিভিটি নেগেটিভ হয়। তারপর আরো একটা কমন ম্যাটেরিয়াল আছে ওয়াটারের মতনই, মধু। মধুর ক্ষেত্রেও একটা রেঞ্জে এরকম নেগেটিভ ভলিউম এক্সপান্সিভিটি পাওয়া যায়। ঠিক আছে, ওকে।
তো আর লাস্ট যেটা দিয়ে শেষ করবো, আরেকটা কোয়ান্টিটি আছে যেটাকে বলা হয় হচ্ছে যে অ্যাভারেজ বাল্ক মডুলাস। বাল্ক মডিউলাস, এটা হচ্ছে বেসিক্যালি ভলিউম এক্সপান্ড করলে বা ভলিউম চেঞ্জ হইলে প্রেসারে কেমন চেঞ্জ হয়। এটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন, কনস্ট্যান্ট টেম্পারেচার থাকতে হবে অর অ্যাডিয়াবেটিক চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, তো এটাকে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার আছে এমন কন্ডিশনে ইনফাইনাইটেসিমাল লিমিটে নিয়ে যায়, তখন হচ্ছে নতুন একটা প্যারামিটার আসে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডিউলাস। ঠিক আছে, এটাকে এক্সপ্রেস করা হয় জাস্ট ক্যাপিটাল বি দিয়ে। এখান থেকে বলো তো কি হবে, ওই আগের ওর সামনে একটা মাইনাস থাকবে এখানে, নেগেটিভ। এখানে বলো তো আগেরটার মতো যদি চিন্তা করে কি হবে, মাইনাস আচ্ছা, এটাকে আমরা আইসোথার্মাল বাল্ক মডুলাস বলি। বিভিন্ন জায়গায় হয় এটাকে ইউজ করে, অর এর ঠিক অপোজিট বা ইনভার্স, অপোজিট না বলে ইনভার্স ইউজ করা হয়। তো তার মানে 1/b সেন্সের যেটা আর কি, সেটার মানে হচ্ছে এক্স্যাক্টলি 1/b না, 1/b চিন্তা করা যায় তুমি যদি ওই চেইন রুলটা বুঝো আর কি। চেইন রুলটা এখন জানো তাহলে তোমরা। যদি আমি এটার ইনভার্স কোয়ান্টিটিটা প্যারামিটার থেকে হিসাব করি, সেটা কি হবে, জাস্ট -1/v ডেল ভি বাই ডেল পি টি। ঠিক না? এই দুইটা জিনিস রিলেটেড কোন রুলের কারণে? চেইন রুলের কারণে। সো এই যে এইটার ইনভার্স আইসোথার্মাল বাল্ক মডুলাস, এটার ইনভার্সকে আমরা বলি বা এক্সপ্রেস করি হচ্ছে কাপ্পা নামের এই সিম্বল দিয়ে। কাপ্পা, শুনছো তো নাম? জি স্যার। এটাকে বলা হয় হচ্ছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। See? সো বিটা আর কাপ্পা সামনে যে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আর কি। সো এই দুইটা যেন মাথায় থাকে কি বুঝায় এরা। আর ওকে, নেক্সট দিন আমরা ডিফারেন্সিয়ালস নিয়ে শুরু করব। আচ্ছা, এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলতে কি বুঝায়? আমরা কি এখন পর্যন্ত এক্সাক্ট ডিফারেন্সিয়াল দেখেছি এই আজকের ক্লাসে? আজকে তো স্যার শুধু পার্শিয়াল ডিফারেন্সিয়াল নিয়ে কথা বলা হয়েছে। ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ না কিন্তু, ওই যে ডি ডিফারেন্সিয়াল ইকুয়ালস টু পার্শিয়াল। ডেল্টা ভি ডিটি, ডেল্টা ভি বাই পি ডিপি একটা ছিল ওইটা। এক্স্যাক্টলি, মানে এই যে এখানে আমরা একটা দেখছি না, এই যে ডিভি ইকুয়াল টু এটা প্লাস এটা, এই ডিভি একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, ডিফারেন্সিয়াল আর ইনক্রিমেন্টাল চেঞ্জের মধ্যে তো আমরা রিলেশন জানি। ধরো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই পয়েন্ট আর ধরো ডেল্টা এক্স, এতটুকে ওয়াই এর চেঞ্জ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বরাবর একটা চেঞ্জ হয়েছে, আর এই পয়েন্ট আমি যদি একটা ট্যানজেন্ট লাইন টানি, সেই ট্যানজেন্ট লাইন বরাবর আরেকটা চেঞ্জ হয়েছে। এই ডেল্টা এক্স চেঞ্জের কারণে ডেল্টা ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ বরাবর এক ধরনের চেঞ্জ হয়েছে, আর ওই পয়েন্টে স্ট্রেট লাইন মানে ট্যানজেন্ট লাইন যেটা, সেই বরাবর আরেক ধরনের চেঞ্জ হয়েছে। কেমন? এই যে একটাই হয়তো ডেল্টা এক্স এ এতটুক চেঞ্জ হয়েছে, আরেকটাই
এতটুক চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়াল কার্ভে যেই চেঞ্জটা হয়, অ্যাকচুয়াল ফাংশনে যে চেঞ্জটা হয়, তার মানে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্টাল চেঞ্জ। ঠিক আছে? আর এক্স এ টেনজেন্ট লাইন টেনে দিলে ওই টেনজেন্ট লাইনে ডেল্টা এক্স এর কারণে যে পরিমাণ চেঞ্জ হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জ। ঠিক আছে? এই ডিভি কি বললেন আরেকবার যদি বলতেন? ইনক্রিমেন্টাল চেঞ্জ, ইনক্রিমেন্টাল চেঞ্জ। আর ওই জায়গায় ডেরিভেটিভের কারণে যে, এটা 2 ডিমেনশনাল কেস বলছে আর কি, 1 ডিমেনশনাল কেস বলছে। তো তোমার ডেরিভেটিভের কারণে যে ট্যানজেন্ট লাইনটা পাই, ট্যানজেন্ট লাইনটাই তো আলটিমেটলি ডেরিভেটিভের জিওমেট্রিক সেন্স দিচ্ছে। ওই ট্যানজেন্ট লাইন বরাবর ডেল্টা এক্স এর কারণে ওয়াই এ যে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জ। যত তুমি the infinitesimal change of the variable itself, মানে ওইটাই আর কি ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল, এটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়াল বলি এই জিনিসটা। তো এখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল কখন হয়? যখন এই যে কোয়ান্টিটিটার ডিফারেন্সিয়াল তুমি ক্যালকুলেট করছো, এটা ইটসেলফ একটা ফাংশন। যেমন আমার এখানে ভিটা টি আর পি এর ফাংশন, তাহলে যে ডিফারেন্সিয়ালটা আমি সেট করেছি, ঠিক আছে, এই যে কোয়ান্টিটিটা সেট করেছি ইনফাইনিটেসিমাল চেঞ্জ, সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়। ক্লিয়ার? তার মানে হচ্ছে ইনফাইনাইটেসিমাল এমন একটা কোয়ান্টিটির ইনফাইনাইটেসিমাল চেঞ্জ আমি এই ডিফারেন্সিয়ালের মাধ্যমে হিসাব করতেছি, যেই কোয়ান্টিটিটাকে একটা ফাংশন আকারে লেখা গেছে এই প্যারামিটার গুলোর রেসপেক্টে। যেমন এখানে ভি কে লেখা গেছে টি আর পি। তাহলে এইভাবে যে ক্যালকুলেশনটা হবে ইনফাইনাইটেসিমাল চেঞ্জের হিসাব, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আর যদি এমন একটা কোয়ান্টিটির ইনফাইনিটেসিমাল চেঞ্জ আমরা মেজার করি যেটার কোনো ধরনের ফাংশন ফর্ম নাই, ফাংশনাল ফর্ম নাই, তাহলে ওই টাইপের ইনফাইনিটেসিমাল চেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে? যেগুলোকে এই টাইপের এক্সপ্রেশন দ্বারা এক্সপ্রেস করা যায় না। তো একদম ব্রিফলি বললে, ডিফারেন্সিয়ালটাকে যদি আমি এরকম একটা ফর্ম দিতে পারি, এরকম এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, তাহলে ওই ডিফারেন্সিয়ালটাকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আর ডিফারেন্সিয়ালটাকে যদি এরকম ফর্মে এক্সপ্রেস করা না যায়, তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। এর কারণ হচ্ছে আমাদের যে ক্যালকুলেশন গুলো থাকবে ওখানে কিছু এক্সাক্ট ডিফারেন্সিয়ালস থাকবে, কিছু ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালস থাকবে, এই ডি কিউ ডিডব্লিউ এগুলো, কারণ এদের কোনো ফাংশন ফর্ম থাকবে না আমাদের। কিন্তু আমরা যে সিস্টেমগুলো আলোচনা করব এদের ফাংশন ফর্ম থাকবে। কার কারণে? কারণ এগুলো পিভিটি সিস্টেম, ভি কে টি আর পি এর রেসপেক্টে লেখা যায়। ক্লিয়ার? ওকে, সো আজকে তাহলে এতটুকুই আমরা রাখি। কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ওকে, তো আমাদের মেইন, হ্যাঁ আচ্ছা, আমাদের মেইন ইয়া ছিল হচ্ছে যে আমরা, আগামীকালকে হ্যাঁ হ্যাঁ তো ওইটাই বলছি। ক্লাস তো শুরুতে বলছি যদিও, আগামীকালের এটা হচ্ছে তোমরা যদি ক্লাসে আসো তাহলে ক্লাস হবে, তোমরা যদি না আসো তাহলে ক্লাস হবে।